ট্রেনের নাম্বার কিন্তু আলাদা, কিন্তু টাইম এক। স্টেশনের যা অবস্থা তোমরা একবার নিজেরাই দেখো। এই হচ্ছে সেই বিশাল বড় পাথরের দরজা, ভেতরে কিছু কুকুর ছাগল ঘুরে বেড়ায়। টেস্ট খুব ভালো খেতে। ছোটবেলাতে ইতিহাস ও ভূগোলে কতটা ভালো ছিলাম তার গল্প আজও অতীত, কিন্তু দুটো বিষয়তেই ছিল অগাধ ভালোবাসা। অজানাকে জানার এবং অচেনাকে চেনার ইচ্ছার টানেই বারবার ছুটে যাই নতুন জায়গায়। আজকের গল্পটা বাঁকুড়া জেলার ইতিহাসের শহর বিষ্ণুপুরকে নিয়ে। প্রাচীন আমলে যেখানে একসময় ছিল মল্ল রাজাদের বসবাস, এ শহরে বিখ্যাত নিপুণ হাতে তৈরি পোড়ামাটির রকমারি জিনিসপত্র। চলুন না জেনে নিই সমস্ত খুঁটিনাটি তথ্য যা ছড়িয়ে আছে যত্রতত্ত্ব। বংলোভিয়ানা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি বিধান, আর আবারও বেরিয়ে পড়লাম আরও একটা একদিনের ভ্রমণের উদ্দেশ্যে। ভিডিওর ইন্ট্রো এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি। একদিনের এই জার্নিতে আমি যাচ্ছি কিন্তু বিষ্ণুপুর। আর যারা কিন্তু ইতিহাস ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ট্যুরটা একদম পারফেক্ট হতে চলেছে। আমি যাচ্ছি রাত্রিবেলার ট্রেনে চক্রধরপুর এক্সপ্রেসে, অ্যাকচুয়ালি 12টা 5-এ, মানে রবিবার। ফিরবো হচ্ছে রূপসী বাংলা ট্রেনে। এই ট্রেনটা কিন্তু 12টা 5-এ ছেড়ে 3টে 46-এ কিন্তু বিষ্ণুপুর পৌঁছাচ্ছে। এই ট্রেনে তোমরা যেতে পারো। যেহেতু আমি রূপসী বাংলার টিকিট পাইনি, এবং আরও একটা সমস্যা হচ্ছে, যেহেতু ট্রেনটা ছাড়ে রূপসী বাংলার সাঁতরাগাছি স্টেশন থেকে, আমার বাড়ি থেকে সাঁতরাগাছি স্টেশনটা যাওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট। সেই জন্য আমি এই ট্রেনটাকে চুজ করেছি। সব কিছুই বলে দেবো, পুরো ট্রেন জার্নিটা দেখাচ্ছি না, যেহেতু আগেও এই ট্রেন জার্নি করা আছে তো বাঁকুড়া অবধি। এখন চলো, পার্টনার তো চলে এসেছি, কিন্তু সে এখন ব্যস্ত এই যে সিওসি খেলায়। সময় ঘড়ির কাটায় এখন 11টা 30। ট্রেন আসতে দেরি আছে এখনো প্রায় আধ ঘন্টা মতো। সময় এই মুহূর্তে 11টা 50। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট আগেই কিন্তু ঢুকে গেছে। সাইড দিয়ে কোনো একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে টিটলাগড় S5 আমার কামরা। যারা রাত্রিবেলার এই ট্রেনে পুরুলিয়া বা বাঁকুড়া যাচ্ছ বা যে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছ এই ট্রেনটা করে, এটা কিন্তু দুটো নামে চলে, একটা হচ্ছে বোকারো স্টিল সিটি আর একটা হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস। তো যখন তোমরা টিকিট কাটবে দেখবে ট্রেনের নাম্বার কিন্তু আলাদা, কিন্তু টাইম এক এবং প্ল্যাটফর্মও কিন্তু একই দেবে। তো একটাই ট্রেন, তোমরা দেখে উঠবে। এই হচ্ছে আমার কোচ, এই হচ্ছে S5। এই হচ্ছে সামনে ইঞ্জিন থেকে মোটামুটি সম্ভবত 8 থেকে 9টা বগি ছেড়ে তারপর হচ্ছে এই যে হচ্ছে S5। ট্রেন আমাদের নির্ধারিত সময় থেকে প্রায় 3 মিনিট দেরিতে ছাড়লো। এবার সিট দখল করব, অলরেডি ব্যাগ রেখে দিয়েছি, গিয়ে ঘুমিয়ে পড়বো এবং মাঝখানে তোমাদের বলে দেবো এই ট্রেনের সম্বন্ধে কিছু ডিটেলস। বিষ্ণুপুর পৌঁছে সেখান থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব। এখন সবে হাওড়া স্টেশন ছাড়ছে ট্রেন, তারপরে দেখা হচ্ছে রাত্রিবেলা আবার সম্ভবত 4টার সময় পৌঁছাবে। গুড নাইট। হাওড়া থেকে বিষ্ণুপুরের এই 203 কিলোমিটার যাত্রাপথে অতিক্রম করতে সময় লাগে প্রায় 3 ঘন্টা 45 মিনিট। রবিবার বাদে প্রতিদিন সকাল 7টা 45 মিনিটে শালিমার থেকে ছাড়ে আরণ্যক এক্সপ্রেস। প্রতিদিন সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 6টা 28 মিনিটে ছাড়ে রূপসী বাংলা এক্সপ্রেস, এবং হাওড়া থেকে প্রতিদিন বিকেল 4টে 50 মিনিটে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনে রয়েছে স্লিপার ক্লাস, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি। ভাড়া যথাক্রমে স্ক্রিনে দিয়ে দিলাম। আজকের তারিখ হচ্ছে 4 ফেব্রুয়ারি। এই মুহূর্তে সময় হচ্ছে ঘড়ি কাটায় ভোর 4:30। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 45 মিনিট দেরি করে আমাদের বিষ্ণুপুর স্টেশনে নামালো। স্টেশনের যা অবস্থা তোমরা একবার নিজেরাই দেখো। ভোর 4:30-র সময় বিষ্ণুপুর স্টেশনের এই অবস্থা। থেকে দুঃখের বিষয় হলো আমাদেরকে এখানে এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। সবাইকে বলবো, যারা সকালে রূপসী বাংলা ট্রেনে আসতে চাও তারা রূপসী বাংলা ট্রেনেই আসো। আমাদেরকে অপেক্ষা করতে হবে প্রায় 8টা অবধি। অপেক্ষা করার পরে তারপর আমাদের যে অটো কাকু বলা আছে সেই অটো কাকু আসবে, ওনার সাথে আমরা বিষ্ণুপুরে বেশ কিছু দর্শনীয় স্থান
ঘুরে দেখবো। ঠান্ডা কিন্তু এই 4 ফেব্রুয়ারিতে কিন্তু মারাত্মক লেভেলের। চেক করলাম প্রায় 14 ডিগ্রি। আর আমাকে দেখো শুধু একটা টুপি পরে আর হাফাতা গেঞ্জি পরে। আমি জ্যাকেট আনিনি, ভেবেছিলাম হয়তো সেরকম কিছু ঠান্ডা নেই, বাট তাও ঠিক আছে। ব্যাগে আমার কাছে চাদর আছে, চাদরই গায়ে দিয়ে বসবো এখন স্টেশনে। সময় এই মুহূর্তে ঘড়ি কাটায় সকাল 6:30, প্রায় 2 ঘন্টা কাটিয়ে ফেললাম। আরও একটা ইনফরমেশন তোমাদেরকে দিই, তোমরা যদি একদিনে বিষ্ণুপুর ঘুরতে আসতে চাও, সকাল 6:28 সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেসটায় আসতে পারো। সেক্ষেত্রে কি হবে, ওই ট্রেনে আসলে আবার তাড়াতাড়ি ঘুরে সমস্ত জায়গা কমপ্লিট করে তারপরে কিন্তু আবার তোমাদের ওই ট্রেনেই ব্যাক করতে হবে। সেই কারণে আমি চুজ করেছি এই চক্রধরপুর এক্সপ্রেস। এখানে এসে অনেকটা অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু চক্রধরপুর হচ্ছে বেস্ট ট্রেন। এখানে আসবে, এসে ধীরে সুস্থে অপেক্ষা করো স্টেশনে, বাট একা রাত্রিবেলা কেউ আসবে না। যেহেতু আমরা দুজন এসছি সেহেতু আমরা এখানে অপেক্ষা করলাম। 8টা সাড়ে 8টায় এখান থেকে টোটো বা অটো বুক করে তোমরা সমস্ত জায়গা কিন্তু ঘুরে দেখতে পারো। যদি তোমরা আমার দেওয়া অটো কাকুর নাম্বারে আসতে চাও, নাম্বারও আমি কিন্তু ডেসক্রিপশানে বা স্ক্রিনে আমি প্রোভাইড করব। এই ইনফরমেশনগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, তারপরে তো ট্যুর শুরু হবেই। এইটা দেখো, এই হচ্ছে বিষ্ণুপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর আমি দাঁড়িয়েছি বিষ্ণুপুর 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে। এই যে বাইরেটা দেখতে পাচ্ছ, এটা সম্ভবত কোনো একটা হাইওয়ে হবে, আমার সঠিক জানা নেই। আর এখানটায় কিন্তু পুরো একদম জঙ্গলের মতো রয়েছে, এদিকেও পুরো জঙ্গল আছে, এদিকেও জঙ্গল আছে। তো এটা তোমাদেরকে দেখালাম। এবার আরও একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তোমরা বিষ্ণুপুর ঘোরার জন্য টোটো বা অটো যাই বুক করো না কেন, এই 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু তোমরা নামবে। নামার পরে এই যে সিঁড়ি উঠছে 1 নম্বর থেকে, সিঁড়ি দিয়ে উঠে ওই দিকে যেতে হবে। সেগুলো তোমাদেরকে বাইরে গিয়ে দেখাবো। এখানে অনেকক্ষণ বসেছি, আর ভালো লাগছে না, তার মধ্যে প্রচুর লেভেলের ঠান্ডা। এবারে কিন্তু সকালের পেট পুজো করতে হবে। সেই রাত্রিবেলা বাড়ি থেকে খেয়ে এসছি, আর বিশেষ কিছু খাওয়া হয়নি। দেখো, এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে আসার পরে এই যে সোজা যাচ্ছে, এখান দিয়ে আমাদেরকে নামতে হবে। এইটা হচ্ছে বিষ্ণুপুর স্টেশন। ব্রিজ দিয়ে উঠে আসলাম, উঠে আসার পরে সোজা এসে নামলেই কিন্তু সমস্ত কিন্তু এখানে অটো কিন্তু দাঁড়িয়ে আছে। তোমাদেরকে নেমে দেখাচ্ছি। আমার পেছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বিষ্ণুপুর স্টেশনের বাইরেটা। এই হচ্ছে বিষ্ণুপুর স্টেশনের বাইরে। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। যেহেতু এখন সকাল 7টা বাজে, সেরকম কিছু কিন্তু এখন দেখতে পাবে না। ও মোটে কয়েকটা রিক্সা দাঁড়িয়ে রয়েছে, গাড়িও বুক করে এখানে ঘোরা যায়। আমি যতদূর শুনেছি হয়তো বা 800 টাকা বা 1000 টাকা এরকম নেয় সমস্ত সাইট সিন পয়েন্ট ঘোরানোর জন্য। যেরকম যেরকম হবে আগে তোমাদেরকে সেরকম আমি বলতে থাকবো। সময় এই মুহূর্তে সকাল 7:40। বিষ্ণুপুর স্টেশনের বাইরে চলে এসেছি এখন। এখানে স্টেশনের বাইরে লোকাল কিছু দোকান আছে যেখানে পাওয়া যাচ্ছে চা, বিস্কুট এবং চিপস, কুরকুরে, এগুলো তো আছেই। যারা তোমরা এই সকালে ট্রেনে আসবে, মানে হাওড়া থেকে চক্রধরপুরে, এই দোকান মোটামুটি 7:30টায় খুলে যায়। এখানে তোমরা ডিম টোস্ট পেয়ে যাবে বা বাটার টোস্ট পেয়ে যাবে, মুড়ি ঘুগনি আছে। আর এখানে দেখলাম লোকাল দোকানগুলোয় সকাল সকালে চপ মুড়ি কিন্তু বিক্রি হচ্ছে। আমি এখান থেকে এখন নিয়ে নিয়েছি এই বাদাম দেওয়া বিস্কুট, এই 1 কাপ চা। সকালে চা বিস্কুট খেয়ে নিলাম দাদার এই দোকান থেকে। এখন নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে দেখতে পাচ্ছ রয়েছে বাটার টোস্ট, রুটির ওপরে মাখনটাকে লেপটে দিয়েছে দাদা ঘুগনি, ডবল ডিমের অমলেট। খাওয়ার কিরকম ভালো কি খারাপ সেটা বিচার করার সময় নয়, এরকমই হোক, আগে পেট ভরাতে হবে। খাওয়ার পরে তোমাদের বলবো কিরকম খেলাম বা তোমরা এখানে এসে খাবে কি না। এই হচ্ছে মাখন পাউরুটি, ভালো খেতে। এবার একটু ঘুগনিটা টেস্ট করি। ঝাল মশলার কোনো ব্যাপার নেই, একদম নর্মাল, ভালো। আর অমলেট আর কি বলবো, অমলেট যেরকম হয় সেরকমই ঠিকঠাক। একটা জিনিস তোমাদের রেকমেন্ড করতেই পারি, সেটা হচ্ছে দাদার দোকানে যে কটা খাবারই খেলাম, চা বলো, বিস্কুট বলো বা তোমার বাটার টোস্ট, ডিমের অমলেট, ঘুগনি, প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো। এটা কোনো বানানো কথা নয়,
বাটার যেটা দিয়েছে দাদা খুব মোটা দিয়েছে, একদম মানে একদম গাঢ় করে দিয়েছে, খুব সুন্দর খেতে। ডিমের অমলেটও খুব সুন্দর, ঘুগনিটা তো অতি 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 ভালো, মানে কোনো মশলা নেই, তেল নেই, খুব সুন্দর। তো তোমরা যদি এই বিষ্ণুপুর স্টেশনে নেমে যদি খিদে পেয়ে যায় সকালে আমাদের মতো, এই দোকান থেকে কিন্তু তোমরা খেতে পারো। এইটা হচ্ছে বিষ্ণুপুর স্টেশন, এই যে স্টেশন। আমরা ব্রিজ থেকে নেমে সোজা এসে এই দোকানে আমরা চা বিস্কুট সকালে ব্রেকফাস্ট করলাম। আমাদের এক একজনের বিল হয়েছে 70 টাকা করে। আমাদেরকে শুরুতেই বলেছিলাম যে এখানে কিন্তু ঘোরার জন্য অটো পাওয়া যায়। তো তোমরা অটো কোথা থেকে পাবে? এই স্টেশন থেকে বেরিয়ে আসার পরে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে এইদিকে যাওয়ার পরে ঠিক ডান হাতে গিয়ে তোমরা অটো পেয়ে যাবে। ওখানে আমরা গিয়েছিলাম, যেহেতু আমাদের আগে থেকেই বুক করা আছে, তো ভাড়া কিন্তু একই বলেছে, আলাদা কিছু নয়। অটো আসার পর রওনা হলাম প্রথম দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 25 টাকা। টিকিটটা হারাবেন না, কারণ এই একটা টিকিটেই জোরবাংলা এবং শ্যামরাই মন্দিরে প্রবেশ করতে পারবেন, বাকি আর কোথাও প্রবেশ মূল্য নেই। পিরামিডের মতো দেখতে ল্যাটেরাইট পাথরের ওপর স্থাপিত অভিনব শৈলটির নাম রাসমঞ্চ। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে মহারাজা বীরহাম্বির স্থাপনা করেন। এর ভেতরে রয়েছে ক্ষুদ্র গর্ভগৃহ ও তার 3 দিকে বারান্দা। গর্ভগৃহের বহির্ভাগের চারিদিক 3টি সারিতে খিলানসহ দ্বার দৃষ্ট হয়। গর্ভগৃহটির একটি দক্ষিণমুখী খিলানসহ প্রবেশপথ দ্বারা যুক্ত। এই মন্দির সৌধটিতে কোনো দেবতাকে প্রতিষ্ঠিত করা হয়েছে বলে জানা যায়নি, তবে রাস উৎসবের সময় রাধাকৃষ্ণের মূর্তি এনে এখানে পুজো করা হতো। স্টেশন থেকে বেরিয়ে প্রথমে আমরা দেখে নিলাম রাসমঞ্চ, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে মদনমোহন মন্দিরের উদ্দেশ্যে। এরপর এসে পৌঁছালাম মদনমোহন মন্দির, যেখানে ঢুকতে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। 1694 খ্রিস্টাব্দে মহারাজ দুর্জন সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের গায়ে অসংখ্য টেরাকোটার কাজ দেখা যায়। মন্দিরের সম্মুখে কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য, নৃত্যরত দল ও কিছু সাধকদের দেখা যায়। খিলানের ওপরের অংশে যুদ্ধের দৃশ্য এবং নিচের অংশগুলিতে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী দেখানো হয়েছে। স্তম্ভগুলিতে সাধারণত নর্তক গায়কদের ও খিলান অংশে মহাভারতের যুদ্ধ দৃশ্যে পরিপূর্ণ। এরই সঙ্গে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ ত্রিখিলান প্রবেশপথে রয়েছে এবং এর ঢালু ছাদে একটি চূড়া বা রত্ন রয়েছে। বাঁকুড়া যেমন হস্তশিল্পের জন্য বিখ্যাত, তেমনি বিষ্ণুপুর তার পোড়ামাটির জন্য বিখ্যাত। মদনমোহন মন্দিরের কাছেই অসংখ্য দোকান দেখতে পাবেন, আর একমাত্র এই মন্দিরের কাছেই সবথেকে কম দামে পোড়ামাটির বিভিন্ন সরঞ্জাম পেয়ে যাবেন। এখন আমরা চলে এসেছি এই আমাদের যে কাকু আছে ওনারই বাড়ির ভেতরে দশম অবতার তাসের উদ্দেশ্যে। মল্ল রাজাদের এখানে একটা ইতিহাস আছে, সেটার ভেতরে গিয়ে এখন দেখব। চলো গিয়ে দেখা যাক কাকু আমাদের কি দেখাচ্ছে। পোড়ামাটির শিল্প ছাড়াও বিষ্ণুপুর বিখ্যাত লণ্ঠন শিল্প, যা এখানে ছাড়া আর বিশেষ কোথাও দেখা যায় না। এছাড়াও দশাবতার তাস, এখানকার রাজবংশের ঐতিহ্য ছিল এই খেলাতে। সেই সময় এখানকার ফৌজদার পরিবার এই বিশেষ তাস বানাতো। বাঁকুড়া, বিষ্ণুপুর এই দশাবতার তাস নিয়ে উদাসীন হলেও বিভিন্ন বড় শহরে ও বিদেশিদের কাছে এর চাহিদা এখন ক্রমশ বৃদ্ধি হচ্ছে। এখন চলে এসেছি হচ্ছে পাথরের দরজা, আর ভেতরেই রয়েছে রাজবাড়ি। আমার পেছনেই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাথরের দরজা, আর সামনেই রয়েছে বড় দরজা। রাজবাড়ি প্রবেশের পথেই ছোট ও বড় দরজা দুটোই দেখা যায়। দুটো দরজাই তৈরি করেন মল্লরাজা বীরসিংহ। ছোট দরজাকে অনেকে গড় দরজাও বলেন। বড় দরজাই শুধু নয়, এতে ছিল দোতলা বিশেষ
একটি কুঠুরি, যেখানে বসে অনায়াসে শত্রুপক্ষের উপর নজর রাখা যেত। এই হচ্ছে সেই বিশাল বড় পাথরের দরজা। আগে দেখালাম ছোট দরজা, এটা হচ্ছে বড় দরজা। এবার সামনে রয়েছে রাজবাড়ি, তো আমরা রাজবাড়ির কাছেই যাব এবং ভেতরে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রচুর ইতিহাস আছে, সব কিছুই জড়িত আছে এর সাথে। ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই তোমাদেরকে বলছি, যতটুকু আমার জানা বা আমি যতটুকু জানছি এখান থেকে। চলো যাওয়া যাক এবার রাজবাড়ির উদ্দেশ্যে। ভেতরে অনেক কিছু দেখার আছে, তোমাদেরকে দেখাবো। কিন্তু রাজবাড়ি আর নেই, রাজবাড়ি ধ্বংস হয়ে গেছে। এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লালজি মন্দির। এখানে প্রবেশ মূল্য কিন্তু জনপ্রতি 5 টাকা। তো এই গার্ডেনটার পরিচর্যা করার জন্যই ওনারা 5 টাকা নেন এন্ট্রি ফিস। এছাড়া ভেতরে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেই। ষোলোশো 58 খ্রিস্টাব্দে মল্লরাজা বীরসিংহদেব চুনসুরকি প্রলেপযুক্ত মাকড়া পাথরের এই একরত্ন বিশিষ্ট মন্দির প্রতিষ্ঠা করেন। শতাধিক বছর আগেই মন্দিরের বিগ্রহ বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠা হয়েছেন। কথিত আছে রাধালালজিউ এর ভোগ নিবেদনের সময় তামাক সাজিয়ে দেওয়া হতো এবং সেই মুহূর্ত মন্দির চত্বর মিষ্ট গন্ধে ভরে উঠত। ভেতরে রয়েছে একটি নাটমঞ্চ, তুলসী মঞ্চ এবং ভোগ কোষাগার কক্ষ। এখনো অবধি মোটামুটি 3-4টে মন্দির দেখলাম। আটচালা বিশিষ্ট ল্যাটেরাইট মৃত্তিকার মন্দিরগুলো দেখে আমার এই 2022 সালের অম্বিকা কালনা গিয়েছিলাম, ওখানেও কিন্তু সেম টু সেম আটচালা বিশিষ্ট এই লালজি মন্দির, কৃষ্ণজিউর মন্দির, এই ধরনের মন্দিরগুলো ছিল। তো এই মন্দিরগুলোর কথাই মনে পড়ছে। তো খুবই সুন্দর। এখন এই লালজি মন্দির থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। শুরুতেই তোমাদের বলেছিলাম যে আমি পাথরের গেট দিয়ে ঢুকে রাজবাড়িতে ঢুকছি, কিন্তু ওটা রাজবাড়ি ছিল না, ওটা হচ্ছে লালজি মন্দির। আমি যেই এখানে দাঁড়িয়ে রয়েছি এটাই কিন্তু হচ্ছে এই রাজবাড়ির ভাঙা অংশ। এখন পুরো মানে ভাঙা পড়ে গেছে, এটা ধ্বংসাবশেষ। সেটা ভেতরে কিছু কুকুর ছাগল ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, এই হচ্ছে রাজবাড়ির ভাঙা অংশ এইটা। 1758 খ্রিস্টাব্দে মল্লরাজা চৈতন্য সিংহ এই মন্দির প্রতিষ্ঠা করেন। তার রাজত্বকাল সুখের হলেও বহিরাগত অশান্তি বিষ্ণুপুরকে বিব্রত করে তোলে। এসব ঝামেলাকে দূরে রেখে পূর্বপুরুষের মূর্তি প্রতিষ্ঠার ধারাকে বজায় রাখেন। এখানে কৃষ্ণমূর্তি অনেক মূর্তির তুলনায় বৃহদাকার। প্রতিদিন ভোগ এবং পুজো আরতি করা হয়ে থাকে এখানে। এরপর আসলাম জোরবাংলা মন্দির। রাসমঞ্চে কাটা টিকিট এখানে দেখতে চাইবে। 1655 খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরটি দুটি বাংলা চালের একটি শিখর রয়েছে, তাই এর নাম জোরবাংলা। মন্দিরের গায়ে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, যুদ্ধ এবং শিকারের চিত্রগুলি পোড়ামাটির কাজে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আসলাম শ্যামরাই মন্দির। এখানেই আবার শেষবারের মতো টিকিট দেখতে চাইবে। 1643 খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ এই মন্দির প্রতিষ্ঠা করেন। 5টি চূড়া বিশিষ্ট এই মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে পোড়ামাটির দারুণ সব কাজকর্ম। অলমোস্ট আমরা বেরিয়েছিলাম কিন্তু সকালবেলা প্রায় 8:30-9টার সময়। আর এখন আমরা এখানে এই শ্যামরাই মন্দিরের সামনে চলে এসেছি। ঘোরা তো প্রায় কমপ্লিট করেই ফেলেছি, বেলা বাড়ছে, গরম লাগছে, তাই এখান থেকে একটু আখের রস টেস্ট করব। অলরেডি 1 গ্লাস খেয়ে ফেলেছি, তো আরও একবার খাবো। বেশ ভালোই লেগেছে, সুন্দর লাগলো। 20 টাকা করে গ্লাস। আরও হয়তো 1-2 জায়গা বাকি আছে। বেশ সুন্দর লেবু দিয়েছে, দারুণ লাগছে কিন্তু। পথে দেখে নিলাম গুমঘর। এটি প্রায় ধ্বংসের পথে।
কারোর মতে হত্যাকূপ, কেউ বলেন রাজাদের শস্যাগার, আবার কারোর মতে এটি বিশুদ্ধ জলের জলাধার। রাজবাড়ির বেশ কিছু মন্দির দর্শন করে এসেছি, করে বেশ কিছুটা আসার পরেই এখন চলে এসেছি লাল বাঁধ সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। বিষ্ণুপুরের 7টি বাঁধের মধ্যে অন্যতম এই লাল বাঁধ। এই জলকে পানীয় এবং কৃষিকাজের জন্য ব্যবহার করা হতো। মহারাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের সময়কালে নর্তকী লালবাইয়ের নাম জড়িয়ে। তবে অনেকের ধারণা কুলদেবতা লালজিউয়ের নাম থেকে লালবাঁধ নামকরণ হয়েছে। মায়ের মন্দিরটা এই দিকটাতেই হবে। তো এটাও কিন্তু একটা সাইট সিনের মধ্যে পড়ে। যখন তোমরা টোটো বা অটো রিজার্ভ করবে, এগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে ওনারা। টোটাল সব মিলিয়ে 12 থেকে 14টা সাইট সিন। এরপরে আমরা যাব ছিন্নমস্তা মায়ের মন্দির। মন্দিরের মনে ভোগ প্রসাদ বা পুজো চলছে, মন্দির ভেতর থেকে লক করা আছে। তোমাদেরকে একবার বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। সর্বমঙ্গলা মায়ের মন্দির ও মূর্তি যথেষ্ট প্রাচীন বলে মনে করা হয়। শ্রী রামকৃষ্ণদেব যখন বিষ্ণুপুর এসেছিলেন, তখন নাকি মন্দির সংলগ্ন লালবাঁধে স্নান সেরে অপূর্ব এক সুগন্ধ অনুভব করেন, যা তিনি আবাটার গন্ধ বলেছিলেন, এবং তৎক্ষণাৎ তার ভাবসমাধিও ঘটেছিল। আমি তো মোটামুটি কালকে রাতে ট্রেনে এসেছি, আজকে ভোরবেলা নেমেছি এবং আজকেই চলে যাব। যারা তোমরা এখানে এসে একদিন স্টে করতে চাও, এখানে এই যে তোমার যেটা দেখলাম লালবাঁধ বা সর্বমঙ্গলা মায়ের মন্দির, এখানে বা স্টেশনের পাশে কিন্তু প্রচুর হোটেল বা লজ এরকম পেয়ে যাবে। বাজেট ধরে রাখো 1500 থেকে স্টার্টিং, 2000, 2500, 3000, যেরকম তোমাদের বাজেটে পোষাবে সেরকমই তোমরা নেবে। এগুলো এসে এখানে একবার দেখে নেবে। আমি এর ডিটেলস দিতে পারছি না, কারণ আমি নিজেও থাকছি না। ভুলভাল ডিটেলস দিয়ে কোনো লাভ নেই, নাম্বার দিয়েও লাভ নেই। তোমরা আসবে, এসে এখানে দেখে নেবে। এই ইনফরমেশনটা তোমাদের দেওয়ার ছিল। তো এখন আমরা যাচ্ছি দলমাদল কামানের দেখতে এবং ছিন্নমস্তা মায়ের মন্দির। এরপরে আমাদের সাইট সিন হবে কি না সেটা পরে বলবো। কিছু দূর এসে দেখলাম বিশাল বড় কামান, নাম দলমাদল বা দলমর্দন কামান। আনুমানিক 16শো শতাব্দীর দ্বিতীয়ার্ধে তৈরি করা হয়। 1742 খ্রিস্টাব্দে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত যখন বাংলা লুট করার সময় বিষ্ণুপুর হানা দিয়েছিলেন, তখন এই কামান ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়। 63 লোহার আংটা পেটাই করে এই কামান তৈরি হয়েছিল। দৈর্ঘ্যে 12.5 ফুট ও মুখের ব্যাস প্রায় 1 ফুট। বিশালাকার এই কামানটি 1919 খ্রিস্টাব্দে এই স্থান থেকে অর্ধপ্রথিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। এই যে ভেতরে যে কামানটা দেখালাম দলমাদল কামান, এটা দেখার পরে মানে এখানে বিষ্ণুপুরের সমস্ত জায়গায় কিন্তু এই পোড়ামাটি দোকান তোমরা দেখতে পাবে এবং প্রচুর দোকান তোমরা দেখতে পাবে। এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো। এছাড়াও কিন্তু এখানে খাবার জন্য প্রচুর বিরিয়ানির দোকান, যেটা মানে বিরিয়ানির দোকান দেখতে পাইনি এখনো। যাই হোক, বিরিয়ানির দোকান বা নানা রকম খাবার রেস্টুরেন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে ঠিক একটুখানি এগোলেই ছিন্নমস্তা মায়ের মন্দির তোমরা দর্শন করতে পারবে। তো আমরা এখন সেই উদ্দেশ্যেই যাচ্ছি, অলরেডি পৌঁছেও গেছি। আধুনিক সুন্দর ঐতিহ্যমণ্ডিত এই মন্দিরটি বাংলা 1380 সনের ইংরাজি 1973 খ্রিস্টাব্দে শ্রাবণ মাসে প্রতিষ্ঠা করেন দেবীর আশীর্বাদ ধন্য মেদিনীপুরের বিখ্যাত ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুই মহাশয়। মন্দিরটি এখন গঠিত হলেও এর প্রস্তর নির্মিত মূর্তিটি দীর্ঘদিন বিষ্ণুপুরের হরিতপবন আশ্রমের ভিতর ছিল। মায়ের এরকম মূর্তি ভারতবর্ষে বেশি দেখা যায় না। পুজো দেওয়ার ডালা সামগ্রী মন্দিরের বাইরেই পেয়ে যাবেন। আজকে বিষ্ণুপুর ঘুরতে এসে সারাদিন তো মোটামুটি অনেকগুলো সাইট সিন তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই মানুষটার সাথে আমি ঘুরেছি এবং আমি কিন্তু কালকে কন্ট্যাক্ট করে এসেছি। কাকুর নাম হচ্ছে গণেশ কাকু। তোমরা যখন আসবে তখন আসার একদিন আগে কাকুর সাথে কন্ট্যাক্ট করে আসবে। তো আমি কাকুর মুখ থেকে একবার জেনে নেবো যে কখন আসলে ভালো হয়। ওই 9টা 10টার ভিতরে ঢুকলে ভালো হয়।
তো তোমরা একটা কাজ করবে, যখন আসবে একদিন আগে কাকুর সাথে একবার ফোনে কথা বলে নেবে। সকালবেলা যে রূপসী বাংলার ট্রেনটা আছে ওই ট্রেনে এসে বিষ্ণুপুর স্টেশনে নামলে কাকু তোমাদের কিন্তু স্টেশন থেকেই পিক আপ করবে। তো এখন আমরা সকালবেলা রাসমঞ্চ থেকে শুরু করেছিলাম, এই হচ্ছে আমার পেছনে রাসমঞ্চ। তো এবং আমাদের সাইট সিন কমপ্লিট হয়ে গেছে, ছিন্নমস্তা আমরা দেখে এখানেই আমরা শেষ করছি। বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে ওখানে আমরা লাঞ্চ করব। কাকু আমাদের একটা ভালো হোটেলের সন্ধান দেখিয়ে দেবে, আমরা ওখানে লাঞ্চ করে তারপর আমরা চলে যাব স্টেশনের উদ্দেশ্যে। তো কাকুর সাথে ঘুরে কিন্তু খুবই ভালো লাগলো। তো কাকু এবার আমরা স্টেশনের উদ্দেশ্যে যাওয়া যাক। হ্যাঁ, ঘোরাঘুরি শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। তো কাকু আমাদেরকে একটা জায়গায় ছেড়ে দিল, এই লজটার নাম হচ্ছে মোনালিসা লজ। এইখানে আমরা নিয়েছি মাটন থালি। তো সব জায়গায় ঘুরতে গেলেই আমি মাটন খাই, কেন মাটন বিশেষত বাড়িতে আসে না, সবাই চিকেনই খায়। তো আমি মাটনটাই প্রেফার করি, মাটনটাই ভালোবাসি। দেখো এখানে ভাত দিয়েছে, আলু ভাজা, আর এটা একটা সম্ভবত বড়া আছে, ডাল আছে, একটা সবজি আছে, আর এটা লাউয়ের কিছু একটা বাঁধাকপি আছে। আর এখানে একটা সবথেকে ভালো জিনিস লাগলো যে দেখো খাবার পরিবেশন করেছেন, থালা তো আছে, প্লাস শাল পাতার মধ্যে দিয়েছে ভাত। আর এই হচ্ছে মাটন চলে এসছে, মানে 1 পিস 2 পিস 3 4 পিস আছে। আর এই শাল পাতার এই পরিবেশন দেখে সত্যিই খুব ভালো লাগলো। একটু আগে তোমাদের একটা বড়া দেখালাম, এই যে বড়াটা দেখতে পাচ্ছ, এটা বড়াটা খেতে খুবই ভালো। তো ভেতরে পোস্ত আছে, যার জন্য আমি আরও এক্সট্রা 2টো নিলাম। এটা টেস্ট খুব ভালো খেতে। তো এই বড়াগুলো একটার দাম কত বললো? 40 টাকা এক্সট্রা নিলে। শেষ পাতে বাকি রয়েছে 1 পিস মাটন, আর এদিকে বাকি রয়েছে চাটনি। আর রিভিউটা তোমাদেরকে বলে দিই, এখানে প্রচুর হোটেল আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে খাওয়ার মতো। সত্যিই খুব ভালো খাবার, খুব টেস্টি খাবার। মাটনটা সত্যি খুব ভালো ছিল, এবং বাকি যে ভেজ আইটেমগুলো ছিল সেগুলো সত্যি খুব ভালো ছিল। তো আমি বলবো তোমরা যদি এই হোটেল মোনালিসা বা মোনালিসা লজে খেতে চাও, তাহলে কিন্তু তোমরা এখানে খেতে আসতে পারো। আর এই শেষ পাতে নিয়ে নিয়েছি কেশর পেস্তা কোয়ালিটি ওয়ালসের, যেটা না খেলে আমার মানে মন ভরে না। মানে আমি না সত্যি কথা একটু আইসক্রিম, দই, মিষ্টি এগুলো খুব ভালোবাসি পার্সোনালি, সেই কারণেই আমার এটা নেওয়া। আরেকটা জায়গায় আমাদের যাওয়ার ইচ্ছা আছে, মানে এখানে অনেকে সাজেস্ট করলো আমাদের, যেহেতু আমি মিষ্টি ভালোবাসি, মিষ্টির কিছু দোকান আছে এখানে যেগুলো খুব ফেমাস। ভিডিওতে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে মিষ্টির দোকানটা, এটা হচ্ছে রাসমঞ্চের একটু সামনে। যে কাউকে জিজ্ঞেস করবে ছিন্নমস্তা মিষ্টান্ন ভাণ্ডার, এখানে যদি তোমরা আসো, এখানকার মিষ্টি কিন্তু খুব বিখ্যাত। বেশ কিছু কিছু মিষ্টি আছে, মতিচুরের লাড্ডু, মন্ডা আছে, এইসব মিষ্টিগুলো এখান থেকে খেতে পারো। আমিও কিন্তু নিয়ে নিয়েছি, এই যে বাড়ির জন্য নয়, এবারে নিজের জন্য। যেহেতু স্টেশনে এখন অনেকক্ষণ কাটাতে হবে, সেহেতু স্টেশনে বসে বা ট্রেন আসলে ট্রেনে বসে এই মিষ্টিগুলো খেতে খেতে যাব। এখন আমরা একটা টোটোয় উঠে পড়েছি, এই রাসমঞ্চের সামনে থেকেই টোটো করে যাচ্ছি একদম স্টেশনের উদ্দেশ্যে। তো 20 টাকা ভাড়া নিল, বেশি ভাড়া নয়। স্টেশনে গিয়ে তোমাদেরকে আরও কিছু ডিটেলস দেওয়ার আছে, সেখানে গিয়েই তোমাদেরকে দিচ্ছি। ঘড়িতে সময় হয়ে গেছে এই মুহূর্তে পাক্কা 2টো। কি বিশ্বাস হচ্ছে না? দেখো তাহলে দেখাচ্ছি। এই দেখো পাক্কা 2টো বাজে। আমরা ভোরবেলায় এসেছিলাম এবং সমস্ত সাইট সিন কমপ্লিট করে 2টোর সময় বিষ্ণুপুর স্টেশনে চলে এসেছি। বেশ কয়েকটা আমরা হিস্টোরিক্যাল প্লেস আমরা ভিজিট করলাম, সেগুলোর ইতিহাস তোমার কাছে তুলে ধরলাম। এবার তো জানতে চাই যে কত খরচা হলো না হলো, সেটা বলবো এর পরের স্লটে। তো আপাতত এই ট্যুরটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্ট সেকশনে জানাও। ততক্ষণ চলো চটপট দেখে নিই যে আমাদের এই ট্যুরে কত খরচা হলো, একজন মানুষের কত খরচা হতে পারে আসলে। চলো এর পরের স্লটে তোমাদেরকে দেখাচ্ছি। হাওড়া থেকে বিষ্ণুপুর যাওয়া আসার ট্রেন ভাড়া 275 টাকা, অটোতে বিষ্ণুপুর ঘোরার খরচ 250 টাকা, 3টি দর্শনীয় স্থানের প্রবেশ মূল্য 25 টাকা, লালজি মন্দিরে বাগানে প্রবেশ মূল্য 5 টাকা। খাওয়া দাওয়াটা একান্তই ব্যক্তিগত খরচ, ওটা আর যোগ করলাম না। আমার মোট খরচ হয়েছে 555 টাকা। তোমাদেরকে বললাম বিষ্ণুপুর আসলে কীরকম কী খরচা হতে পারে একজন বা যারা গ্রুপে আসবে। আরও একটা তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দিই, এখানে যারা এই সময় ট্যুর কমপ্লিট করবে, যাদের রূপসী বাংলার ট্রেন আছে, আরও তো অনেক দর্শনীয় স্থান আছে, সেগুলো কিন্তু তোমরা ঘুরে নিতে পারো। তো আমাদের যেরকম
প্ল্যান বলো বা যেরকম বলো আমরা ঘুরেছি সেগুলোই আমরা কিন্তু কমপ্লিট করেছি। এছাড়াও কিন্তু আরও অনেক কিন্তু ঘোরার জায়গা আছে বিষ্ণুপুরে, যেরকম জয়পুর ফরেস্ট ছিল, বনলতা রিসর্ট ছিল, ওগুলো আরও ছিল, ওগুলোও যাওয়া যেত, বাট একদিনে কভার করাটা সেটা পসিবল নয় সবার পক্ষে। রাসমঞ্চের ওখানে যেটা তোমাদের দেখালাম ছিন্নমস্তা মিষ্টান্ন ভাণ্ডার, তো ওখান থেকে তো মিষ্টি কিনে আনলাম। যদি না খেয়ে টেস্ট করে তোমাদের বলি তাহলে তো অন্যায় করা হবে, তাই জন্য আমি একটা মিষ্টি নিচ্ছি, গুড়ের কালাকাঁদ। আমি টোটাল 4 রকমের মিষ্টি এনেছি, তার মধ্যে একটা টেস্ট করছি। বেশ একটু রসালো ভাব আছে, গুড়ের ফ্লেভারও আছে, কিন্তু সাইজটা বড্ড ছোট। আমার টোটাল নিচে 62 টাকা। এবার আমার প্রশ্ন, কলকাতায় এই 5টা আইটেম কিনতে কত টাকা লাগতো? তোমরাই সেটা বলো, আমি বলবো না। এইবারে স্টেশনের কিছু ইনফরমেশান দিয়ে দিই, যারা অনেক আগে চলে আসবে। এখানে কিন্তু কোনো রকম লাউঞ্জ বা কোনো রকম বিশ্রাম করার কোনো ঘর নেই। এই দেখো পেছনে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে, এখানে আগামী দিনে কিন্তু লাউঞ্জ খুলবে। কিন্তু এখানে একটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাউঞ্জ, এর সামনের দিকটা এখানে একটা লাউঞ্জ ছিল, কিন্তু বলছে এটা নাকি বন্ধ আছে। সেই হিসাবে তোমাদের স্টেশনই অপেক্ষা করতে হবে, আর কোনো উপায় নেই। তো চলো এবার ফিরবো 5:30 রূপসী বাংলা ট্রেন ধরে, সেটা আর কোনো ভিডিও করার দরকার নেই। তো এখান থেকে হাওড়া স্টেশন চলে যাব 200 কিলোমিটার জার্নি করার পরে। তো আশা করি এই সম্পূর্ণ তথ্যের বিষ্ণুপুর ভ্রমণ তোমাদের কাছে ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর 1K খুব তাড়াতাড়ি হতে চলেছে আমাদের এই চ্যানেলে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন জার্নি, নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।